নমস্কার, আপনি দেখছেন করুণ সৌরভের ইউটিউব চ্যানেল। প্রত্যেককে স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকুন। আমরা স্বাধীনতা দিবসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে কামনা করতেই পারি যে আমরা যেন সঠিক অর্থে স্বাধীন হই। এবং আবারও বলছি, ভুখমারি সে আজাদি, শিক্ষা সে আজাদি, ক্ষুধা থেকে, অন্ধকার থেকে, দাসত্ব থেকে আমরা যেন সত্যি করেই স্বাধীন হই। আমরা যেন অন্ধকার থেকে আলোর দিকে আমাদের উত্তরণ ঘটে। আজকে আপনারা জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে সুকান্ত ভট্টাচার্য কি ভীষণ ভাবে আজকে আমাদের এই বাংলায়, আজকে আমাদের এই দেশে কি প্রাপ্তি তাদের স্বাধীন বাংলায়। সুকান্ত ভট্টাচার্যের গলায় জুতো। আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? প্রশ্ন রেখে গেলাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কেন্দ্র করে যথেষ্ট উত্তাল গত তিন দিন ধরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। একাডেমি অফ ফাইন আর্টস, কলকাতার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র, সেখানে গেরুয়া রং করা নিয়ে, তার গৈরিকীকরণে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ অত্যন্ত গুণী অভিনেতা, অবশ্যই তিনি তিনি বিধায়ক হয়েছেন, তিনি তৃণমূল করতেন, তারও আগে তিনি সিপিআইএম ঘনিষ্ঠ ছিলেন। তিনি এখন দাবি করছেন যে রাজনীতিকরণ করা হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টস এর বাম আমলে। তারা অরাজনীতির কথা বলছেন, তাই গেরুয়া রং করেছেন। তার আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সাদা রং করে দিয়েছিলেন। তোলপাড় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। শ্রমিক ভট্টাচার্য বলছেন বেশ কিছু মানুষ, যারা প্রাসঙ্গিক মানুষ, তারা প্রাসঙ্গিক হতে চাইছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখন কলকাতায় নেই, তাকে আমি সামনাসামনি সাক্ষাৎকার করতে চেয়েছিলাম। তিনি কলকাতায় থাকলে ভালো হতো, আপনাদেরকে সরাসরি তার বক্তব্য ভিডিও বার্তার মাধ্যমে শোনাতে পারতাম, কিন্তু দুধের স্বাদ হলেই মেটাতে হবে, আমি দুঃখিত। ওভারফোন তার সঙ্গে কথা বললাম। তিনি কি বললেন? স্বাধীন ভারতে সুকান্ত ভট্টাচার্য, স্বাধীন ভারতের নেতাজি, তাদের যে অবমাননা, কতটা প্রাপ্য ছিল তাদের, এটা তার বক্তব্য আমরা শুনবো। এবং আগামীকাল আমার চ্যানেলে একটি স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিশেষ এপিসোড, আভাস রায় চৌধুরী, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য, তার একটি দীর্ঘ সাক্ষাৎকার আমার চ্যানেলে পডকাস্ট আপনারা দেখবেন। অবশ্যই সঙ্গে থাকুন। যারা প্রথমবার এই চ্যানেলে আসেন সাবস্ক্রাইব করবেন। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কি কথোপকথন হলো সবটা শুনুন, এবং যারা প্রথমবার এই চ্যানেলে আসেন সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন। সত্যি কি আমরা স্বাধীন হলাম? আমরা যেন স্বাধীনতার মর্ম বুঝি, সঠিক অর্থে যাতে স্বাধীন হই, সার্বভৌমত্ব যেন রক্ষা হয়। আমরা পাকিস্তানের বিরুদ্ধে সিজ ফায়ার করবো কিনা সেই সিদ্ধান্ত যেন, আমরা কোথা থেকে তেল কিনবো সেই সিদ্ধান্ত যেন অন্য কোনো দেশ না নেয়। আমাদের মধ্যে রাজনৈতিক বিরোধ বিভিন্ন দলের মধ্যে থাকতেই পারে, কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আমরা কিন্তু এক কাট্টা। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আজ বলেই স্বাধীনতা দিবস, স্বাধীনতার বয়স ৮০, অর্থাৎ স্বাধীনতা বৃদ্ধ হয়েছে প্রায়, এ কথা বলাই যায়। কিন্তু আমরা কতটা ম্যাচিওর ওয়েতে স্বাধীনতাকে কনজিউম করতে পারছি, দেশের কথা কতটা ভাবতে পারছি, বিভিন্ন ঘটনা প্রবাহে কিন্তু যথেষ্ট হতাশ হওয়ার কারণ রয়েছে। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে। তার সঙ্গে সামনাসামনি কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু বাধ্যবাধকতার কারণে আমরা ফোনে কথা বলছি। স্যার, আপনি জানেন বিজেপি রাজ্য সভাপতি, একদা আপনার সতীর্থ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ, তিনি বলেছেন যে বেশ কিছু মানুষ, অপ্রাসঙ্গিক মানুষ, প্রাসঙ্গিক হওয়ার জন্য একাডেমি অফ ফাইন আর্টস এর ঘটনাকে ব্যবহার করতে চেয়েছে। আপনি ওখানে কি করছিলেন? স্যার? মুশকিল হচ্ছে আমাদের দেশের নেতাদের সকলেই না হাফ ব্রেকেট কথাটা আমরা শিখেছিলাম। না জেনে মন্তব্য করার একটা প্রবণতা আছে। সেখানে সেদিনকে একটা প্রতিবাদ সভা ছিল। একজন নাট্যকর্মীকে বিজেপি কর্মীরা রাত্রিবেলা থেকে যখন বাড়ি ফিরছিলেন তাকে প্রচন্ড মারধর করেছেন। তার কারণ তিনি প্রথমত তার ধর্মীয় পরিচয় দিতে অস্বীকার করেছেন। তিনি হিন্দু ধর্মীয়, কিন্তু যখন বিজেপি কর্মীরা তাকে বলেছে আপনি কি মুসলমান, তখন সে বলে হ্যাঁ মুসলমান, তাতে কি হয়েছে। তাকে মারধর করে মুখ টুক ফাটিয়ে দেয়। সে এখনো চিকিৎসারত আছেন। তার প্রতিবাদে একটি সভা ছিল, এবং ইতিপূর্বে ওখানেও আমরা সভা করে সকলেই, যে কোনো সাধারণ গণতান্ত্রিক শিল্প সংস্কৃতির সম্পর্কে যাদের সামান্য আগ্রহ আছে তারা সেই সভায় ছিলেন। যে এই যে গেরুয়াকরণের আধিপত্যবাদ, এটা একেবারে ফ্যাসিবাদী ঝোঁক, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
সেদিন সেখানে প্রবীণ নাট্যকর্মীরা বলেছিলেন যে তারা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন। শ্রমিক ভট্টাচার্য তাদের বলেছেন যে তিনি 15 দিনের মধ্যেই ওই ভুলটা সংশোধন করে দেবেন। আমরা বলেছিলাম সেদিনই যদি এটা না হয় তাহলে নাট্যকর্মীরা উদ্যোগ নিয়েই যে ঐতিহ্য একাডেমির আছে সেই ঐতিহ্যটাকে ফিরিয়ে আনবেন। আর স্বভাবতই সেদিনই সেই মিটিংয়ে ওখানে প্রতিবাদ সভার পর ওখানে আমি ছিলাম। তো উনি কি মনে করেন যে নাট্য আন্দোলন, নাট্যকর্মী, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য সংস্থা, সেখানে যে কোনো সচেতন মানুষের থাকার দরকার নেই, শুধুমাত্র বিজেপির গুন্ডারা থাকবেন? আমি ওখানে ছিলাম আমার এই অধিকার বোধে যে আমি পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, একাডেমির যে ঐতিহ্য, একাডেমিতে নাটক দেখতে যারা যান, আমি প্রায়শই যাই, তাদের সকলের দায়িত্ব হচ্ছে সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনা। এটা তো হেরিটেজ প্রপার্টি, সেজন্যই গিয়েছিলাম। এর সঙ্গে রাজনীতির সম্পর্কে ছিল, রাজনীতি তো বটেই, সমাজে কোনো কিছুই রাজনীতি বর্জিত হয় না, কিন্তু শ্রমিকবাবু কি ব্যাখ্যা দেবেন যে তার লোকেরা করে জোর করে গিয়ে গেরুয়া রং করে দিয়েছিল, সেই ব্যাখ্যাটা কোথায়? তিনি নিজে বলেছিলেন 15 দিন সময়, 15 দিন পার হওয়ার পর তিনি বলেছেন যে আরেকটু সময় দিন। এই নক্কারজনক ভূমিকা পালন করছেন, আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে আমি তো কিছু বলিনি। যা বলবেন নাট্যকর্মীরাই বলছেন, তারাই বলবেন। স্যার, রুদ্রনীল ঘোষ বলছেন, রুদ্রনীল ঘোষ বিধায়ক, নাট্যকর্মী, অভিনেতা, তিনি বলছেন যে সিআইটিইউ এর পতাকা দিয়ে একাডেমির পিছনে যে অঞ্চল, যে ঘাসের জায়গাটুকু আছে, ওখানে সিআইটিইউর পতাকা, রাজনৈতিক আধিপত্যবাদ, তারা কোনো রাজনীতির রং সেখানে লাগতে দেবেন না, শুধুমাত্র গেরুয়া এবং চকোলেট রংটা করে দেওয়া হয়েছে। আপনাদের সময় তো লাল রং ছিল, আপনাদের সময় কি লাল রং ছিল নাকি টেরাকোটা রং ছিল স্যার? আমি জানি না যার নাম বললেন সেই ভদ্রলোক তার নিজস্ব দৃষ্টিশক্তি আছে কিনা, অন্তর্দৃষ্টির কথা বাদ দিলাম, বাহ্যিক দৃষ্টিশক্তি আছে কিনা। ওখানে কখনোই অন্ততপক্ষে বামপন্থীরা, তারা 35 বছর শাসন করেছেন, কোনো ঐতিহ্যশালী সংস্থা বা অনুষ্ঠান তারা লাল রং করতে যাননি। ওর বোধহয় শিক্ষা নেই, ওর জানা উচিত যে যতীন চক্রবর্তী একবার হঠাৎ উৎসাহী হয়ে মনুমেন্টের মাথায় লাল রং করেছিলেন। জ্যোতিবাবু সঙ্গে সঙ্গে সেটাকে সংশোধন করিয়ে দিয়েছিলেন। এই ইতিহাস বোধ তো জানেননি, তারা আর কি বলেন বলুন? ওখানে লাল রং ছিল? কখনোই ছিল না। কথা হচ্ছে যে লাল পতাকা থাকবে না কেন? ওরা যদি মনে করতেন যে শ্রমিক শ্রেণীর মধ্যে ওদের কোনো অস্তিত্ব আছে, ওরা ওদের পতাকা শ্রমিক সংগঠনের পতাকা রাখতেন, কোনো আপত্তি নেই তো। কিন্তু জোর করে রং পাল্টে দেব, এই গুন্ডামি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না। ওরা যতই ভাবুন না কেন আমরা শাসন ক্ষমতায় আছি, অত গুন্ডামি করব, এই সাংস্কৃতিক গুন্ডামির দিন শেষ হয়ে গেছে। স্যার, আরেকটি ভিডিও আপনি নিশ্চয়ই দেখেছেন, মাফ করবেন আমি আপনার সামনে সেই শব্দ ব্যবহার করতে পারবো না। তো আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন বিজেপির কর্মীরা? আধা বাংলা আধা হিন্দিতে বলেছেন যে তারা আপনাকে যেখানে পাবেন একটি বিশেষ কায়দায় আপনাকে, আপনার মানে আমি কি বলবো, আর অনেকে দর্শক দেখেছেন, আমি সেই শব্দ ব্যবহার করতে পারবো না। এদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? এটা হচ্ছে ওরা আতঙ্কিত, এবং যেই ভদ্রলোক বলছেন তিনি জীবনে কি ইতিপূর্বে গিয়েছেন কোন নাটক দেখতে? আমার তো সন্দেহ আছে। যেই ভদ্রলোক এই বক্তৃতা করেছেন তিনি কি কখনো ওই চত্বরটার কি গুরুত্ব জানেন? আপনারা ওকে ডেকে জিজ্ঞাসা করবেন তো। উনি হয়তো বলতেই পারবেন না রবীন্দ্র সদন কেন, নন্দন কেন, একাডেমি কেন, একাডেমি অফ ফাইন আর্টসটা কার সৃষ্টি, কোন পরিস্থিতিতে সৃষ্টি, জানেনই না। ওরা কিছু ওই ভাড়াটে গুন্ডার মতো এইসব কথা বলেছেন। ওই ভদ্রলোক জানেন না ওইসব হুমকিতে যে ভয় পায় পাক, কিন্তু বামপন্থী কর্মীরা, বিশেষ করে উনি আমার না বলেছেন তো আমি আদৌ ভয় পাই না। উনি হয়তো আমার মুখোমুখি হলে ভয় পালিয়ে যাবেন। আচ্ছা, আমি আর দুটো মাত্র প্রশ্ন করবো। আজকে আপনার সঙ্গে সাক্ষাৎকার সামনাসামনি হলে খুব ভালো হতো, বিশেষ দিন, কিন্তু আর দুটো প্রশ্ন করতে হবে। সকাল থেকেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি, দুটি ছবি। জ্যোতিবাবু পতাকা উত্তোলন করছেন স্বাধীনতা দিবসে, বুদ্ধদেব ভট্টাচার্য পতাকা উত্তোলন করছেন স্বাধীনতা দিবসে। কোথাও লাল রঙের প্যান্ডেল বা লাল রঙের শালু করা নেই। এখন একটা দস্তুর হয়ে গিয়েছে নীল সাদা রং, এখন গেরুয়া রং। কিন্তু আপনাদের বিরুদ্ধে রঙের
রাজনীতির অভিযোগ সর্বত্র। এখনকার যে রংবাজি, এই রংবাজির উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? ওই আমরা পাড়ার না কিছু লোককে রংবাজ বলতাম, কেন রংবাজি করতেন, আবার আমাদের মতো কিছু মানুষকে দেখলেই বলতেন না না তোমরা কিছু বলো না, আমরা চলে আছে, ভুল হয়ে গেছে। এইসব রংবাজি দিয়ে কি সমাজ চলে, সংস্কৃতি চলে? আমি অবাক হয়ে যাচ্ছি, জনগণের পয়সা নিয়ে ছেলে খেলা হচ্ছে। এমনকি পুলিশ যে সমস্ত ট্রাফিক পোস্ট গুলো করেন বা এই ট্রাফিক গার্ডের জন্য, সেগুলো কালকে পর্যন্ত নীলসাদা ছিল, আজকে সেটা গেরুয়া হয়ে গেল। জনগণের পয়সা কি আরো ব্যক্তিগত সম্পত্তি নাকি? কিন্তু বিজেপির রাজ্য সভাপতি এই বলেছিলেন নকশার গেরুয়া যে- করবো না আমরা। উনি আসলে ওর কোনো রাজনৈতিক গুরুত্ব ওর দলের মধ্যে নেই। উনি যে কথা বলেছেন, একটা কথাও ওর দলের কর্মীরা মান্যতা দিয়েছেন? আমার এটাই খারাপ লাগে যে স্যার, উনি আজকে আপনার একটা ভাব দেখাচ্ছেন, সভ্যতার সংস্কৃতি সম্পন্ন মানসিকতার ভাব দেখাচ্ছেন, কিন্তু ওকে কেউ পাত্তা দিচ্ছে না ওর দলের। স্যার, একেবারে একটা শেষ প্রশ্ন, আপনি জাস্ট, আমি একটা ছোট্ট করে একটা কথা একটু জানতে চাইবো। অনেকেই হয়তো জানেন না, অনেকেই জানেন যে আপনি যার দ্বারা রাজনীতিতে অত্যন্ত অনুপ্রাণিত, আমি গুরু শব্দটা যদি ব্যবহার নাও করি, আজকে বিশেষ দিনে তার সম্পর্কে যদি দুটো কথা বলেন, বিপ্লবী গণেশ ঘোষের কথা আমি বলছি, আজকে স্বাধীনতার প্রাক লগ্নে যদি তার সম্পর্কে দুটো কথা আমার দর্শকের জন্য একটু বলেন। দেখুন, গণেশ ঘোষ এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার কোনো তুলনা নেই, তার কোনো বিকল্প নেই। তিনি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা তখন ন্যাশনাল স্কুল হিসেবে পরিচিত ছিল, যার উপাচার্য ছিলেন ঋষি অরবিন্দ, যিনি পরবর্তীকালে ঋষি হয়েছেন, আগে বিপ্লবী অরবিন্দ ঘোষ বলে পরিচিত ছিলেন। সেইখানে পড়াশোনা করতেন। তারপর তিনি মাস্টারদার নেতৃত্বে সংগঠিত হলেন, অস্ত্রঘাট দখল করলেন চিফ মার্শাল হিসেবে। মাস্টারদা বাহিনীতে চিফ মার্শাল ছিলেন। তারপর তার যে জীবনের বিভিন্ন লড়াইয়ের অভিজ্ঞতা, এটা বলতে গেলে পরে অনেক সময় লাগবে। স্বাধীনতার পরেও তিনি গরিব বস্তিবাসী মানুষের হয়ে লড়াই করেছেন, খাদ্য আন্দোলন করেছেন। স্বাধীনতার পরেও তাকে জেল খাটতে হয়েছে। এসব কি বিজেপির নেতারা বোঝেন? তিনি 32 বছর জেল খেটেছেন। তার সইয়ে বহু স্বাধীনতা সংগ্রামী পেনশন নিয়েছেন। তিনি পেনশনের জন্য তাম্রপত্র নেননি। তিনি বলেছেন আমি দেশ মুক্তির জন্য লড়াই করছি, তাম্রপত্র পাওয়ার জন্য নয়, পেনশন পাওয়ার জন্য নয়। এসব বোধ বুদ্ধি তো বিজেপি নেতাদের মাথায় আসতে পারে না। কেন, তাদের যে পূর্বসূরি নেতা, তারা চিরকালই ব্রিটিশের হয়ে দালালি করেছেন। অতএব তারা এই আত্মত্যাগের বিষয়টা বুঝবেন না। সেই জন্যই গণেশ ঘোষ অনন্য। তিনি স্বাধীনতার পরে জেল কেটেছেন, এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন। তিনি দৌড়ে গিয়ে ট্রামে উঠেছেন, দৌড়ে গিয়ে বাসে উঠেছেন, বাস ট্রামে যাতায়াত করতেন। আর সঙ্গে কার তুলনা? অনেক ধন্যবাদ স্যার, এতটা মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। পরবর্তীকালে এই বিষয় নিয়ে সামনাসামনি আপনার সাক্ষাৎকার করার ইচ্ছে রইল। ধন্যবাদ।